বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু কেউ পালিয়ে যায় নাই। যিনি কিছুদিন আগে বলেছিলেন উনি পালায় না, উনি পালিয়ে যেতে হলো। এটাই হচ্ছে আমাদের জন্য লক্ষ্য। আমাদের স্বাধীনতার মূল চেতনা হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, বৈষম্যমূলক আমরা বাংলাদেশ চাই না। বিএনপিকে দেখেন গত 15 বছর, 15.5 বছর এত মামলা মোকদ্দমা করার পরও বিএনপির একটা কর্মীকে কিন্তু সরাতে পারে নাই। বাংলাদেশটা কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে, কয়েকটা পরিবারের সিন্ডিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে রাজনীতিবিদ ব্যবসায়ীরা কিন্তু একাকার হয়ে গেছে। আমরা রাজনীতি প্রতিযোগিতামূলক রাজনীতি চাই, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি আমার দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব চাচ্ছেন না। স্বাধীন দেশ হিসেবে বিগত 17 বছর, 111-এ 2 বছর প্লাস আওয়ামী লীগের এই প্লাস 15.5 বছর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা তাদের কত আপনজন থেকে দূরে ছিল, কত আপনজন হারিয়েছে, কত নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম হুলিয়া নিয়ে আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই, মা বাবার জানাজা পড়তে যেতে পারে নাই, এবং অনেকজনের সংসার পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজকে তারই ফল হচ্ছে এই যে 5ই আগস্ট যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলো। আমি মনে করি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এই 54 বছরের পর এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা। আমি বীর শহীদদের যারা আন্দোলনে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং যারা, আমি মনে করি বর্তমানে যারা এই সরকার গঠিত হয়েছে তাদের এই বিষয়টাকে টোটাল মাথায় রেখে আগামী দিনের যাতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক এবং সকলের জন্য স্বাধীনতাপূর্ণ একটা দেশ আমরা গড়তে পারি, সেটার জন্য কাজ করবে। লাশের উপর দিয়ে রাজনীতি করা যে প্রক্রিয়া শুরু করেছে এবার মাধ্যমে 2013 সালের যে ভোটারবিহীন যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মৌলিক অধিকার হরণ হয়েছে। একটু লক্ষ্য করেন, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য যারা 1971 সালে যুদ্ধ করেছে, সেই মুক্তিযোদ্ধারা কিন্তু এই 5ই আগস্টে যারা বেঁচে আছে তারা কিন্তু এই বাংলাদেশ চাই নাই। তারা যে বাংলাদেশের জন্য 1971 সালে যুদ্ধ করেছিল তারা 54 বছরে সেই বাংলাদেশ দেখতে পারে নাই। এবং সবচেয়ে যদি মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি আওয়ামী লীগ সবসময় বলে, বাংলাদেশের কোথাও আপনি দেখাতে পারবেন না আওয়ামী লীগের কোন নেতা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে। তাদের কোনো সেক্টর কমান্ডার কিন্তু ছিল না। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সরাসরি যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং স্বাধীনতার সপক্ষ শক্তির একটি দল বিএনপি। এই বিএনপিকে দেখেন গত 15 বছর, 15.5 বছর এত মামলা মোকদ্দমা করার পরও বিএনপির একটা কর্মীকে কিন্তু সরাতে পারে নাই। কিছু কিছু ব্যক্তিকে হয়তো সরিয়েছে, যেমন শাহজাহান ওমর বীরত্বের মতো কিছু মানুষকে নিয়ে এমপি বানালো জেল থেকে নিয়ে, এই কাজগুলো তারা করতে পারছে। কিন্তু বিএনপির একটা কর্মীকে কিন্তু আদর্শ থেকে কিন্তু সরাতে পারে না। আর আওয়ামী লীগ যদি আদর্শের দল হয়ে থাকে, আমি গত 15ই আগস্ট দেখলাম, 15 আগস্ট তো আওয়ামী লীগের কোনো নেতাকে আমরা দেখি নাই বাংলাদেশের মাঠে। ঠিক এক্স্যাক্টলি 1975 সালের শেখ মুজিবুর রহমান সাহেবের নিহত হওয়ার পরে ওনার লাশ দাফন করার জন্য কিন্তু মানুষ দেখা যায় না, আওয়ামী লীগের নেতাদেরকে পাওয়া যায়নি। সুতরাং আওয়ামী লীগের যে লুটপাটের যে গণতন্ত্র, যেভাবে দেশের পাচারে, অর্থ পাচারের যে গণতন্ত্র, এই বাংলাদেশ চাইনি বিদায় আজকের উদীয়মান আমাদের ছাত্র সমাজ একটা বিপ্লব ঘটিয়েছে দেশে। এই বিপ্লবের কারণে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। তবে এই স্বাধীনতার জন্য আমি মনে করি আমার একটা দেশের সর্বময় সকল স্তরের মানুষের কাছে একটা প্রত্যাশা। আমরা 1971 সালের পরে আওয়ামী লীগের কিছু মানুষ লুটপাট করেছিল, ঠিক একইভাবে যারা পালিয়ে গিয়েছে তারা ছদ্মবেশে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা হামলা করেছে। আজকে কিন্তু বিভিন্ন রেকর্ডগুলো আসতেছে, যেমন আমাদের এই যে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের সার্ভারটা নষ্ট হয়ে গেছে বলে ইন্টারনেট বন্ধ করে দিল। ইন্টারনেট বন্ধ করে যে এটা সত্য প্রমাণ হলো যে ইন্টারনেট আসলে তারা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে। তাহলে ইন্টারনেট যদি, এবং তারপর হচ্ছে হেলিকপ্টার থেকে আমাদের কোমলমতি শিশুদেরকে হত্যা করা হয়েছে, এবং দেখা গেল পার্শ্ববর্তী দেশের কিছু মানুষকে হেলিকপ্টার করে পাঠাই দিচ্ছে। এবং এই দেশের এই 5ই আগস্টের ঘটনার আগে ইন্ডিয়ার কিছু পুলিশ তারা পালায় যাচ্ছে। কেন হবে এগুলো? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছেন, তার মানে এই নয় যে আপনাদের পররাষ্ট্রনীতি নতজানো পররাষ্ট্রনীতিতে আমরা অন্তর্ভুক্ত। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আপনাদের কিন্তু এটা অঙ্গরাজ্য না। এই অঙ্গরাজ্য না এটা প্রমাণ করার জন্য কিন্তু 5ই আগস্টের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা কিন্তু
আমি মনে করি আমি যদি ব্যাখ্যা করতে চাই 1971 সালে আমরা পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি এবং আমি মনে করব এই 5 আগস্ট 2024 সালে 54 বছর পর আমরা ইন্ডিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছি। এটাই হচ্ছে বাস্তবতা। এটাকে ধারণ করে আমাদেরকে আগামী প্রজন্মকে তা আগাতে হবে। আমাদের বাংলাদেশের যিনি আজকে এই বাংলাদেশের এখন চিফ অ্যাডভাইজার হিসেবে প্রধান অন্তর্বর্তীকাল সরকারের যিনি প্রধান, আমাদের হাটহাজারীর কৃতি সন্তান, বাংলাদেশেরই কৃতি সন্তান এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আমি মনে করি ওনার হাত দিয়ে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ একটা সংস্কারের পথে যাবে এবং এই পথে যাওয়ার জন্য আমি একজন বিএনপির কর্মী হিসেবে আমি অবশ্যই চেষ্টা করব ওনাকে সার্বিকভাবে সহায়তা করে যাতে একটা পূর্ণাঙ্গ গণতন্ত্রের দিকে বাংলাদেশ যায় এবং ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং আগামীতে যতগুলো নির্বাচন হবে সেই কারিকুলামটা যেন ওনার শেষ বয়সে এসে, উনি এতদিন আন্তর্জাতিক বিশ্বের জন্য সব কিছু করেছেন, আমাদের দেশের জন্য করেছেন, কিন্তু আমি চাইব ওনার শেষ বয়সে বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ স্বাধীনতার একদম জনক হিসেবে উনি যেন আবির্ভাব হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকে প্রায় 17.5 বছর দেশের বাইরে এবং উনি লন্ডন থেকে এই দলকে তিলে তিলে গড়ে তুলেছে এবং উনি নেতাকর্মীদেরকে খুব সাহস জুগিয়েছে দেশের বাইরে থেকে। আমরা ওনার কর্মী হিসেবে আমাদের ওনার মেসেজ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণকে উনি শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা যারা 17 বছর মা বাবা জিয়ার করতে পারে না, জেল জুলুম খেটেছে, যারা আত্মীয় স্বজন হারিয়েছে, অনেক নেতা গুম হয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু ধৈর্য ধারণ করার কথা কিন্তু উনি বলেছেন। আমরা রাজনীতি প্রতিযোগিতামূলক রাজনীতি চাই, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি আমার দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব চাচ্ছেন না এবং আমরা চাই না সেটা। ওনার কথার বাইরে আমরা এক পাও এগোবো না। 17.5 বছর ওনার কথার বাইরে আমরা যাইনি, ভবিষ্যতে আমরা যাব না, কারণ ওনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশটাকে গড়ে তুলব আমরা। যে 17 বছরে বিভিন্নভাবে বাংলাদেশের অর্থ যেভাবে পাচার হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা জানেন কারা টাকা হত্যার পর তারা ব্যাংক লুট করেছে, কারা টাকা পাঠিয়েছে, তারা অবৈধভাবে সম্পদ করেছে। প্রত্যেকটা সম্পদ রাজস্ব আওতায় এনে তাদের যে টাকাগুলো পাচার হয়েছে প্রত্যেকটা টাকা যেন বাংলাদেশ ব্যাংকের কোষাগারে যেন জমা হয় ও ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আজকের প্রধান উপদেষ্টা এবং আমি অত্যন্ত বিজ্ঞ মানুষ, ওনা অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। আমি বিশেষ করে অর্থ উপদেষ্টা বাংলাদেশের একজন গভর্নর ছিলেন, উনি বাংলাদেশের নারী বিড়ি সব কিছু জানেন, উনি কিভাবে টাকাটা আনা যায় সেই প্রক্রিয়া ওনার জানা আছে। আমি ওনার কাছে আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের যে অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি তারা করে গেছে, লুটপাটের টাকাগুলো যেন অতি অল্প সময়ের মধ্যে যদি বাংলাদেশের ব্যাংকের কোষাগারে জমা হয়, আমি মনে করি বাংলাদেশ স্বাধীন অর্থনৈতিক অবস্থানে পৌঁছবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হবে। যারা রাজনীতিবিদ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের নির্বাচন করার সময় হলফনামায় যে তথ্যগুলো জমা দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে অতিরিক্ত সম্পদগুলো কিভাবে আসলো তার তদন্তপূর্বক সেগুলো অতিরিক্ত যেগুলো অবৈধ সম্পদ যেগুলো দেখায় না, অপ্রদর্শিত ছিল, যেগুলো প্রদর্শন করে নাই, সেই সম্পদগুলো সেই অর্থগুলো যেন রাষ্ট্রীয় কোষাগারে আনার ব্যবস্থা করে। এটার জন্য আমি এনবিআর সহ রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, এই সম্পদগুলো যেন রাষ্ট্রীয় ভাণ্ডারে এসে যেন এগুলো রাজস্ব খাতে যেন আমরা উন্নয়ন খাতে হোক, শিক্ষা খাতে হোক, চিকিৎসা খাতে হোক, ওখানে যেন ভর্তুকি দিয়ে আমরা যেন এটাকে যেন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা যেন কাজে লাগাতে পারি, এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কোমলমতি ছাত্ররা তাদের পড়ালেখার মূল্যবান সময় নষ্ট করে দেশ গড়ার জন্য কিন্তু তারা কিন্তু মাঠে ছিল, আন্দোলনে ছিল, তাদের আত্মাহুতি, তাদের যে অবদান এই জাতি কখনো ভুলবে না। আমি আমাদের ছাত্র ভাইদের প্রতি এগুলো আমাদের সন্তান। আমার নিজের মেয়েও কিন্তু আন্দোলনে ছিল, নিজের মেয়েও কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে এই আন্দোলনের জন্য স্থগিত হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের বাচ্চারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা অবদান রাখবে, তাদের কেরিয়ারটা আগে গঠন করতে হবে। আমি মনে করি যেখানে এতদিন তোমরা কষ্ট করেছো তোমাদেরকে আমরা কৃতজ্ঞ, তোমাদের এই আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ। আগামী 2 দিন পর থেকে ইউনিভার্সিটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাচ্ছে, তোমরা পড়ালেখায় মনোনিবেশ করো। আর যেখানে অনিয়ম হবে তোমাদের কাছে মেসেজ যাবে, আমি মনে করি সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, একটা মেসেজ দিতে হবে যাতে আমরা অনিয়মগুলো চিরতরে আমরা নির্মূল করতে চাই। স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাওয়ার জন্য এটাকে নির্মূল করতে চাই। এই নির্মূলের মাধ্যমে আমরা একটা স্বাধীনতার মূল চেতনার যে বাংলাদেশের শক্তি, স্বাধীনতার শক্তি আমরা পাবো। বাংলাদেশটা কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে, কয়েকটা পরিবারের সিন্ডিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে রাজনীতিবিদ ব্যবসায়ীরা কিন্তু একাকার হয়ে গেছে। এটার মূল কারণ সংসদে ছিল কিন্তু মাত্র 5% রাজনীতিবিদ, 95% ছিল যে লুটেরা, ব্যবসায়ী
রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করা মানুষগুলো, যারা সংবিধানের কোনো ধারাই তাদের জানা নাই, তারা কিভাবে লুটপাট করবে, তারা কিভাবে আখের গোছাবে, এটাই ছিল তাদের একমাত্র চিন্তা। যার কারণে কিন্তু একটি গণতান্ত্রিক দল একটি স্বৈরতান্ত্রিক দলে পরিণত হয়েছে, যার পরিণতি যেভাবে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু কেউ পালিয়ে যায় নাই। এই আমাদের জন্য এটা লজ্জার, জাতি হিসেবে লজ্জার। যিনি কিছুদিন আগে বলেছিলেন উনি পালায় না, উনি পালিয়ে যেতে হলো, এটাই হচ্ছে আমাদের জন্য লজ্জা। সুতরাং আমি মনে করি আমাদের দেশকে পুনর্গঠনের জন্য ভবিষ্যতে যেন কোনো রাষ্ট্রপ্রধান আর এভাবে পালাতে না হয়। আগামীতে যারা রাজনীতি করবেন, যারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় আসবেন, তাদেরকে যারা রাজনীতি করবে সেটাকে মাথায় রাখতে হবে। জনগণই হচ্ছে মূল শক্তি এবং এটার প্রতি আল্লাহর রহমত থাকলে জনগণের শক্তিটা কিন্তু পূর্ণাঙ্গ রূপদান করে। আমি মনে করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে আমরা চাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীনতার, যেহেতু ওনার রক্তের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, তারেক রহমানের রক্তের মধ্যে কিন্তু আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত এবং দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা বীরুত্তম সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত করছে। সুতরাং ওনার মধ্যে শতভাগ দেশপ্রেম থাকবে। আমি আশা করব আমার চেয়ারপারসনের নেতৃত্বে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন নেতৃত্ব এবং ভবিষ্যতে বিএনপির কাণ্ডারি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান করব, ওনাকে একবার সুযোগ দিন, সুষ্ঠুভাবে আগামী একটা নির্বাচনের মাধ্যমে, কোনো সুযোগের মাধ্যমে ওনার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সহায়তা কামনা করি। আমাদের স্বাধীনতার মূল চেতনা হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, বৈষম্যমূলক আমরা বাংলাদেশ চাই না। আমরা চাচ্ছি সাদৃশ্যমূলক, যেন ধনী গরিবের মধ্যে পার্থক্যের যে ব্যবধান, এখন আকাশ চুঙ্গ যে ব্যবধান হয়ে গেছে, এটা যেন পরিবর্তন হয়ে সাধারণ মানুষ যেন অন্তপক্ষে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমরা আশা করি।